আচ্ছা, তাহলে আমরা ফ্যারাডের ফার্স্ট ল নিয়ে বলতেছিলাম, তাই তো? তাহলে ফ্যারাডের ফার্স্ট ল এর গাণিতিক বিবৃতি মানে গাণিতিক সূত্র থেকে আমরা বিবৃতি দিছি। কি বিবৃতি হয়েছে সেটা? দ্রবণে বা গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চার্জ প্রবাহিত করলে তড়িৎ দ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত তড়িৎ চার্জের সমানুপাতিক, অর্থাৎ ডাব্লিউ সমানুপাতিক কিউ। এখন আমরা এখান থেকে আমরা ম্যাথে চলে যাব। তো ম্যাথে চলে যাওয়ার আগে আমরা সূত্রটাকে আর একটু ভাঙাই। যেহেতু আমাদের মূল সূত্র হচ্ছে ডাব্লিউ সমানুপাতিক কিউ, সমানুপাতিক চিহ্ন তুলে দিলে আমরা কি পাইছিলাম? জেড পাইছিলাম। আবার কিউ কে যদি ভাঙাই তাহলে আইটি পাওয়া যায়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কিউ সমান সমান কি? আইটি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারলাম? সে কিউ ইজ ইকুয়াল টু আইটি। তাহলে আমাদের মূল সূত্র কি দাঁড়াইলো? ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড আইটি। আবার আরেকটা সূত্র আছে, মানে এটা হলো আমাদের মূল সূত্র ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড আইটি। এখান থেকে আমরা কিছু শর্টকাট ফর্মুলা শিখবো। এক নাম্বার শর্টকাট হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু ই এন এফ। ওইটাই ফ্যারাডের ফার্স্ট লরই আর কি একটা শর্টকাট ফর্মুলা, কিউ ইজ ইকুয়াল টু ই এন এফ বা আইটি। কিউ কিউ কে আমরা ভাঙলে কি পাই? আইটি পাই না? তাহলে আমরা আইটি ইজ ইকুয়াল টু ই এন এফ, এই সূত্রটা। এফ এন এফ না, কিন্তু ই এন এফ। এই, তাহলে কি ইকুয়াল টু, অনেক সময় দেখা যাবে যে চার্জের পরিমাণ ডিরেক্ট জানতে চাইছে। ইলেকট্রন তো ই তো ইলেকট্রন বা প্রবাহিত চার্জ, এন হচ্ছে আমাদের মৌল সংখ্যা। এখানে আমরা যদি আরেকটু পরিচয়গুলো শিখি, এন এর পরিচয়টা জাস্ট জানতে হবে। কিউ তো আগে থেকে জেনে আসলাম বা ভাঙাইলাম, কিউ ইকুয়াল টু আইটি। এন কি? এন হচ্ছে আমাদের মূল সংখ্যা। মূল সংখ্যা। এখন মূল সংখ্যাকে আমরা যদি ভাঙাইতাম তাহলে আমরা কি কি সূত্র পাইতাম? ডাব্লিউ বাই এম, হুম, এন বাই হচ্ছে এন এ, তারপর হচ্ছে তোর ভি বাই হচ্ছে 22.4 এসটিপি তে। এসটিপি পর্যন্ত আসে বেশিরভাগ। এসটিপি তে বা এসএটিপি, এসএটিপি যদি বলি তাহলে আমাদের কি আসবে? আয়তন কত আসবে? আয়তন এসএটিপি তে 24.789। উপরেও হচ্ছে লিটার, ভিটা উপরেও লিটার, নিচেও কি লিটার, 22.4 লিটার। আচ্ছা, এফ তো এফই। ই কি? ই হচ্ছে যে গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা, গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা বা তুল্য সংখ্যা বলা যাবে। আর আই এর পরিচয় কি? আই হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ। এটাকে একক কি হিসেবে বলা হয়? তড়িৎ প্রবাহের একক অ্যাম্পেয়ার। অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার এ দ্বারা প্রকাশ করা হয়, অ্যাম্পিয়ার এ। আর টি কি? টি হচ্ছে সময়, সময়টা আমরা সেকেন্ডে বিবেচনা করব। টি হচ্ছে আমরা সেকেন্ডে বিবেচনা করব। তাহলে আমরা অঙ্ক শুরু করে দিই, হ্যাঁ। তাহলে আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড আইটি, এটা সঞ্চিত পদার্থের পরিমাণটা ডিরেক্ট বের করব। আর এখান থেকে হচ্ছে যে বেশিরভাগ সময় এই যে নিচের সূত্রটা বেশি ইউজ হয়, যে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হইলো এতটুকু, উম, এত সময় প্রবাহিত হলে। এখান থেকে এই কোশ্চেন গুলো আসবে। যেমন আমরা একটা কোশ্চেন দিই এরকম, যে সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করলে, কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহ করলে 1 ঘন্টা 1 ঘন্টায় প্লাটিনাম ক্যাথোডে 1 ঘন্টায় প্লাটিনাম ক্যাথোডে প্রমাণ তাপমাত্রা ও চাপে, প্রমাণ তাপমাত্রা ও চাপে 11.2
0.112 লিটার হাইড্রোজেন উৎপন্ন হবে। হুম, বের কর। সময় দিলাম। তাহলে এটার সলভ কি হবে? ইফরাত করছিস? সূত্র ফালাইছিস ডিরেক্ট? জি স্যার। আচ্ছা, আমাদের কোশ্চেনে কি কি দেওয়া আছে সেটা একটু আমরা ডান পাশে লিখি। আমাদের সময় দেওয়া আছে 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা মানে কত? 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। আর প্রমাণ তাপমাত্রা চাপে আয়তন দেওয়া আছে, তার মানে এসটিপি তে আয়তন দেওয়া আছে না? এসটিপি তে আয়তনের পরিমাণ দেওয়া আছে 0.112 লিটার। তাহলে আমাদের যেহেতু আয়তন দেওয়া আছে, তার মানে আমাদের বলছে কি কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহ করলে। তাহলে কি পরিমাণ বিদ্যুৎ, বিদ্যুৎ প্রবাহকে কি দ্বারা প্রকাশ করা হয়? আই। তার মানে আমাদের বিদ্যুৎ প্রবাহ আই চাইছে, আই জানতে চাইছে। তাহলে আই রিলেটেড সূত্র কি আছে দেখতো। আমরা কিন্তু ডাব্লিউ সমান সমান জেড আইটি, এটাতে কিন্তু আই আই বের করতে পারবো না। কেন আই বের করতে পারবো না? কারণ আমাদের বের যে করতে পারবো না, করা যাবে কিন্তু আমাদের অনেক হ্যারেস্ট হইতে হবে আর কি। তা আমরা সরাসরি আমরা শর্টকাটটা ইউজ করব, যে কিউ সমান সমান ইএনএফ বা আইটি সমান সমান ইএনএফ। কেন ইএনএফ টা ইউজ করব? কারণ আমাদের আই দেওয়া, আই জানতে চাইছে, আমাদের দেওয়া আছে ভি। ভি থেকে কি আমরা এন বের করতে পারবো না? এসটিপি তে কি 22.4 লিটার হয়, ভি বাই 22.4। তাহলে সেই ক্ষেত্রে ভিটা আমরা এনটা যদি বের করতে পারি, তাহলে আমরা কিউ ইকুয়াল টু এনএফ এই সূত্রটা ফেলাই দিতে পারবো। তাহলে এখানে ভি এর পরিমাণ দেওয়া আছে কত? 0.112 ডিভাইডেড বাই কত? 22.4। এইখান থেকে মূল সংখ্যা কত আসে? ইফরাত কি এইভাবে করছিস? জি স্যার। হ্যাঁ, মূল সংখ্যা কত আসে? 5 into 3, হুম, 5 into 10 inverse 3. 5 × 10⁻³ মোল। তাহলে এখান থেকে তো এখন বাকি সূত্রগুলা ইউজ করা যাবে। ইএনএফ ইটা কত? এখানে কি উৎপন্ন করতে বলছে? H2 উৎপন্ন করতে বলছে না? তার মানে নিশ্চিত ভাবে আগে কি ছিল? H প্লাস ছিল। উৎপন্ন হয়েছে কি H2। তার মানে কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে? 2টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে না? তাহলে এখান থেকে আমরা ই এর ভ্যালু জানতে পারলাম কত? 2। তাহলে আমরা ডিরেক্ট আইটি ইজ ইকুয়াল টু ই এন এফ যদি লিখি, তাহলে আই সমান সমান কি হবে? ই এন এফ বাই কি? টি। ই এর পরিমাণ কত লিখবো আমরা? 2। এন এর পরিমাণটা কত লিখবো? 5 × 10⁻³। আর এফ কত লিখবো? 96,500 ডিভাইডেড বাই টি। টি কত লিখবো? 3600। এখন যত হয় আনসার। আমরা ডান পাশে হিসেব And নিকেশ কত? 0.25, 126 আসে, সরি। হ্যাঁ, 26। আর কত আসে? এত? 80. আচ্ছা, 8 পর্যন্ত নিয়ে আমরা এত এম্পিয়ার, এইটাই আমাদের আনসার। আচ্ছা, আরেকটা কোশ্চেন দিই, হ্যাঁ। আরেকটা কোশ্চেন হচ্ছে এরকম। 1 মোল Cr2O7 2 থেকে ক্রোমিয়াম 3+ আয়নে বিজারিত করতে কি পরিমাণ তড়িৎ চার্জের প্রয়োজন? কি পরিমাণ তড়িৎ চার্জের প্রয়োজন? যদি আমাকে ডিরেক্ট তড়িৎ চার্জের প্রয়োজন, কত তড়িৎ চার্জ? আচ্ছা, এটা তোরা আগে সলভ কর। আর একটু সময় দিলাম, রেকর্ড পজ করলাম। করে দেন মামা। হুম, করে দিতে হবে। হ্যাঁ, করে দেন। তাহলে আমাদের এইবার এখানে কি বলছে? 1 মোল তো বলেই দিছে। তাহলে যেহেতু মোল উল্লেখ আছে, তাহলে আমাদের কি এন রিলেটেড সূত্রগুলো ফালাইতে হবে না?
যদি মোল উল্লেখ থাকে, 1 মোল থেকে এত আয়ন বিজারণিত করতে কি পরিমাণ তড়িৎ চার্জ প্রয়োজন। তাহলে আমাদের জানতে চাইছে কি, তড়িৎ চার্জ জানতে চাইছে না? তাহলে তড়িৎ চার্জকে কি দ্বারা প্রকাশ করা হয়? কিউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমাদের কিউ জানতে চাইছে। এখন কিউ ওয়ালা সূত্র আমাদের কি কি আছে দেখি তো। কিউ ইজ ইকুয়াল টু কি, ইএনএফ আছে না? আবার ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, জেড কিউ আছে না? এটাও কিন্তু সূত্র, বাট আমি ডাব্লিউটা তো এখানে জানি না। আমি কি এখানে ডাব্লিউ জানি? জানি না। তাহলে আমি সূত্রটা কোনটা ফলাবো? আমরা সূত্রটা ফলাবো কিউ ইজ ইকুয়াল টু ই এন এফ। ঠিক আছে। ইটা জানা পসিবল, ইটা জানা কেমনে পসিবল একটু দেখি। Cr2O7। হুম। এখান থেকে আমাদের হইলো কি, ক্রোমিয়াম 3+। তা আমরা আগেই সমতা করে ফেলি। সমতা করার সময় অবশ্যই গণনার জন্য সমতা মাস্ট। তাহলে আমাদের 2 দিতে হবে। তাহলে 2 দেওয়ার পরে আমাদের দেখি তো কয়টা ইলেকট্রন আদান প্রদান হইলো। আর এখানে বিজারিত করছে, ঠিক আছে বুঝলাম, বাট আমাদের তো অ্যাকচুয়ালি ইলেকট্রন দরকার, কয়টা আদান প্রদান হইলো। তাহলে কিভাবে বের করব? তাহলে অক্সিজেন এখানে -14, তাহলে এটা কত হবে? +12, তাই না? 6 হবে। +12। আচ্ছা, +12 যদি টোটালটা হিসাব করি, +12, +12, আর এখানে আছে কত আমাদের? +6 আছে। তাহলে টোটাল ইলেকট্রন আদান প্রদান হয়েছে কয়টা, যেহেতু ইলেকট্রন বিচারিত করবে, তার মানে 6টা ইলেকট্রন। তার মানে কি, ই এর মান আমরা কত পেয়ে গেলাম এখান থেকে? ই এর মান আমরা 6 পেয়ে গেলাম। আর আমাদের এফ তো এফ জানা আছেই, এফ হচ্ছে 96,500 কুলম্ব, যেহেতু আমাদের চার্জ কিউ জানতে চাইছে। তাহলে ই আমাদের 6 × এন হচ্ছে 1 মোল উল্লেখ করিয়ে দিছে প্রশ্নে। আর এফ হচ্ছে 96,500। বুঝতে পারছিস এখন? হ্যাঁ। এখন যত আসে আর কি, এত কুলম্ব। আচ্ছা দেখি তো আরেকটা কোশ্চেন দিই এবার। আনসার আনসার কিন্তু সবাই দিবি ভালো মতো, হ্যাঁ। এবার কোশ্চেন হচ্ছে যে ফেরাস সালফেট, ফেরাস সালফেট দ্রবণে, ফেরাস সালফেট দ্রবণে 5 এম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হবে? ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হবে? হ্যাঁ, সলভ কর। তাহলে আমাদের এইবার এইবার কি বলছে, ফেরাস সালফেট দ্রবণে 5 এম্পিয়ার বিদ্যুৎ। তাহলে এখানে আই এর পরিমাণ দেওয়া আছে 10 মিনিট, টি এর পরিমাণ দেওয়া আছে, ক্যাথোডে কি পরিমাণে ধাতু জমা হবে, তার মানে আমাদের কি ডাব্লিউ জানতে চাইছে। এখন ধাতুটা কার জমা হবে, যেহেতু ফেরাস সালফেট বলছে, তাহলে ফেরাস সালফেটের সংকেত কি, Fe SO4। তাহলে আমরা এখান থেকে আহ ডাব্লিউটা আমাকে জানতে চাইছে, টি আমার 10 মিনিট, তার মানে আমাকে সেকেন্ডে নিতে হবে, 60 দ্বারা গুণ করব, 600 সেকেন্ড। আর আমাদের আই দেওয়া আছে 5 এম্পিয়ার, 5 এম্পিয়ারই রাখবো, কারণ W আমরা ZIT এই সূত্রটা ইউজ করব। আচ্ছা, তা আমাদের জেড লাগবে না, তো জেডটা কার হবে, যেহেতু ফেরাস সালফেট থেকে আয়রনের যৌগ, তার মানে আয়রনটা জমা হবে। তাহলে আয়রনের ভর কত, 55.85। আর আয়রন, এখানে আয়রন সালফেট মানে ফেরাস সালফেট দুই যোজনই ইউজ হবে, 96,500। আমরা সবগুলা ভ্যালু যদি একবারে বসাই দেই, তাহলে 55.85 ইন্টু 2 × 96,500 ইন্টু আই এর মানটা আমাদের দেওয়া আছে 5 এম্পিয়ার, আর টি এর মানটা দেওয়া আছে কত, 600 সেকেন্ড। এখান থেকে রেজাল্ট কত আসছে? 0.কত 86 নাকি, এত গ্রাম। হ্যাঁ, 0.868। আচ্ছা, আবার আরেকটা কোশ্চেন দিই, দেখি সলভ করতে এটা। অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়াম বিক্রিয়ার মাধ্যমে, বিক্রিয়ার মাধ্যমে 54 গ্রাম অ্যালুমিনিয়াম, 54 গ্রাম অ্যালুমিনিয়াম তৈরিতে কত কুলম্ব
তড়িৎ চার্জ প্রয়োজন। হুম। আচ্ছা, আমাদের এইখানে এই কোশ্চেনে কি কি দেওয়া আছে, কত কুলম্ব বিদ্যুৎ প্রয়োজন, যেহেতু কত কুলম্ব উল্লেখ করে দিয়েছে তার মানে কিউ জানতে চাইছে। এখন কিউ ওয়ালা সূত্র আছে আমাদের দুইটা, আইটি, কিউ ইজিক্যাল টু আইটি আর কিউ ইজিক্যাল টু ই এন এফ। আমরা এখানে 54 গ্রাম অ্যালুমিনিয়াম দেওয়া আছে না, তার মানে এখান থেকে আমরা এন বের করতে পারবো। তাহলে আমরা মোল সংখ্যা যদি অ্যালুমিনিয়ামের বের করি, আমরা যদি অ্যালুমিনিয়ামের মোল সংখ্যা বের করি, অ্যালুমিনিয়ামের ভর আছে কত, 54, W/m। 54, অ্যালুমিনিয়ামের ভর কত, 27 না? এখানে কত আসে, 2 মোল আসে না? 57 × 54, 2 মোল। আর আদান প্রদানকৃত ইলেকট্রন কয়টা হয়েছে, 3টা হয়েছে না? তাহলে ই এর মান কত, 3 না? তাহলে কিউ ইজিক্যাল টু কি হবে, ই এন এফ হবে না? ই এর মান হচ্ছে 3, এনটা তো আমাদের দেওয়া আছে 2, আর এফ কত আমাদের, 96,500। এখন এইভাবে আসছিল। হুম, এইভাবে ছিল। হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? আমার কাছে তো ক্যালকুলেটর বই, ক্যালকুলেটর। জি স্যার। ডাব্লিউ সমান জেড কিউ দিয়ে হয় না? স্যার ডাব্লিউ সমান জেড কিন্তু করলে সেম আসে। জেড কিউ দিয়ে করছিস তোরা? জি স্যার। হ্যাঁ, ওটা দিয়েই তো করলাম। ওটা দিয়েও করা তো যাবে এটা। অ্যালুমিনিয়ামের 27 ধরতে হবো তাইলে এই মান আসে। 87 তো ধরতে হয়েছে। না, প্রথমে 26 দশমিক সামথিং দিয়ে করছিলাম। কেন 26 দশমিক সামথিং তো দরকার নাই তো, আমরা তো অ্যালুমিনিয়ামে 87 জানি। হ্যাঁ, এই যে আমার ক্যালকুলেটরের রেজাল্ট আসছে হচ্ছে 57,90,00। 57,90,00। আর যদি W = Z/Q দেওয়া করস, তাহলেও তো ওইরকমই ভ্যালু আসার কথা। Q = W/Z এর মান কত, M/EF। একই তো আসলো ঘুরে ফিরা। ওইটাই শর্টকাট করে Q = ENF নিয়ে আসা হয়। এই যে এখানেই তো কত ডাব্লিউ এর পরিমাণই তো এখানে 54 ইন্টু ই এর ভ্যালু হচ্ছে 3, 96,500 ডিভাইডেড বাই হচ্ছে এম হচ্ছে কত, 27। একই রেজাল্ট আসবে। এত কুলম্ব আনসার। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। আমি তোদের হচ্ছে অনেকগুলা কোশ্চেন দিয়ে দিতেছি, তোরা দেখ সলভ করার চেষ্টা কর। আর যেগুলো প্রবলেম হবে সেগুলো আমাকে বলবি। তাহলে আমাদের নেক্সট ক্লাস হবে আগামীকালকে, 16 ডিসেম্বর প্রবাবলি।